ক্লাসে যারা যারা জয়েন আছে একটু প্রেজেন্ট দিয়ে দিও, ঠিক আছে? শুরু করে দিচ্ছি। পেয়ে গেছি তোমাদের প্রেজেন্টের খাতা। প্রান্ত প্রেজেন্ট আজকে হচ্ছে 29 মনে হয়। প্রান্ত প্রেজেন্ট। প্রান্ত এতদিন কইছিলা স্বর্ণা একটা করে গেলাম একটা ক্লাসে বন্ধ দেন না বন্ধ দিচ্ছে, একটা বন্ধ দিচ্ছে, অফিস সাহাও মাঝে দুদিন বন্ধ দিচ্ছে। শেষ রাজেশ 2-1-2-1-2 আচ্ছা 6 দিলাম, ঠিক আছে ফাইন। এবার মনে হয় এসব গিফট পাইতে পারে, ঠিক আছে? আমাদের প্রেজেন্টের উপর ভিত্তি করে আমাদেরকে এভিডেন্স দিয়ে তারপর গিফট দেওয়া হবে। ওকে ওকে ঠিক আছে, তো আমরা আজকে শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। আজকে আমরা পড়বো আমাদের পর্বগুলা, অর্থাৎ আমাদের যে মেজর 9টা পর্ব আছে সেই 9টা পর্বের বৈশিষ্ট্যগুলোকে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা একটু পর্বগুলোকে লিখে ফেলি। প্রথম হচ্ছে কি পরিফেরা, তারপর হচ্ছে নিডারিয়া, তারপরে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এক 2 3 4 5 6 7, এটাই হলো গামা। লাস্ট বর্ডার, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের 9টা পর্ব। এই 9টা পর্বের বৈশিষ্ট্যগুলোকে আমাদের শিখতে হবে। তো ফার্স্টে আমরা গত ক্লাসে যে শ্রেণীবিন্যাসের ভিত্তি করছিলাম সেই ভিত্তি থেকে আমরা কিছু বৈশিষ্ট্য এখানে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা এগুলোকে একটু ভাগ করে ফেলি আলাদা আলাদা ভাবে। ফার্স্টে এখানে ছক থেকে কিছু বৈশিষ্ট্য করবো, তারপর আলাদা আলাদা ভাবে আমরা টেকনিক দিয়ে কিছু বৈশিষ্ট্য বলবো, ঠিক আছে? প্রথম বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য, তৃতীয় বৈশিষ্ট্য, চতুর্থ বৈশিষ্ট্য। আপাতত আমরা 4টা করে বৈশিষ্ট্যই করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পর্বের নাম।
ঠিক আছে, পর্বের নাম এখানে হচ্ছে ধরো সংগঠনের মাত্রা, শ্রেণীবিন্যাসের ভিত্তি, এটা সংগঠনের মাত্রা। সিলম, গুণস্তর, আর কি দেওয়া যায়, প্রতিসাম্যতা দেওয়া যায়, দিলাম। আচ্ছা, প্রতিসাম্যতা না দিয়ে আমরা নটকট দিয়ে রাখি। ওকে, নটকট আছে কি নাই যাই হোক। তো ওকে, তো যেখানে ছিলাম আমরা পরিফেরা, সংগঠন মাত্রা কি তোমরা জানো, এটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, এটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। নিডারিয়া পর প্রাণীরা কি, এটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। কোনটা? এটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। নিডারিয়া পর প্রাণীরা এটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণীরা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। কোনটা? টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। ওকে, নেমাটোডা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। আচ্ছা, তো নেমাটোডা থেকে শুরু করে বাকি যারা আছে এরা প্রত্যেকে কি অঙ্গ এবং তন্ত্র মাত্রার প্রাণী। তো আমরা একটা কাজ করি, এই পাঠটাকে মুছে ফেললাম, সবগুলো একসাথে লিখে ফেলি, বুঝছেন? দ্রুত হয়ে যাবে। এটা হচ্ছে অঙ্গ এবং তন্ত্র মাত্রার প্রাণী, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সংগঠনের মাত্রা। তারপর হচ্ছে সিলোম। তো এটা হচ্ছে পরিফেরা পর প্রাণী হচ্ছে অ্যাসিলোমেট, যাদের কোনো সিলোম নাই, অ্যাসিলোমেট। নিডারিয়া পর প্রাণীরা হচ্ছে এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট, ঠিক আছে? এদের কোনো সিলোম নাই। তারপর 4 নম্বর হচ্ছে নেমাটোড, এটা হচ্ছে সিউডোসিলোম। শেষের দিকে যারা আছে এটা হচ্ছে ইউসিলোম। ঠিক আছে, তাহলে অ্যাসিলোমেট, পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমিনথেস, সিউডোসিলোমেট, নেমাটোডা, আর ইউসিলোমেট কি পলাস, ক্যামেলিডা, আর্থ্রোপোডা, কানাডামন্থা এবং কি কর্ডাটা। ক্লিয়ার? তারপর ভ্রূণস্তর, এদের কোন প্রকার ভ্রূণস্তর নাই, এটা হচ্ছে দ্বিস্তরী। নিডারিয়া হচ্ছে দ্বিস্তর, বাকি যারা আছে এরা কি সবাই ত্রিস্তরী, তাই না? আমরা পড়ছি। এটা হচ্ছে ত্রিস্তরী, ঠিক আছে? দ্বিস্তরী এবং কি ত্রিস্তরী। নটকট, এরা এদের কারো দেহে কি নাই, নটকট নাই, একবারে ফার্স্ট ক্লাস। আমরা কি এরা নন কর্ডেট, কারণ এদের কি নাই, নটকট নাই। ভ্রূণাবস্থায় কোনো নটকট নাই। আই রিপিট, নটকট নাই মানে এখানে ভ্রূণাবস্থায় কোনো নটকট নাই। ক্লিয়ার? তাহলে ভ্রূণাবস্থায় নটকট নাই, এদের কি আছে? ক্লিয়ার? ভ্রূণাবস্থায় নটকট আছে, আর ভ্রূণাবস্থায় নটকট নাই। এই জন্যই এদেরকে বলা হয় কি নন কর্ডেট। তাহলে এদের আরেক নাম কি? এদের আরেক নাম হচ্ছে নন কর্ডেট। তাহলে 8টা পর্ব হচ্ছে কি নন কর্ডেট, আর একটা কি কর্ডেট। ক্লিয়ার? এই জন্য বলা কর্ডেট ইজ বা কর্ডেট। ওকে, তাহলে এতটুকু কি আমাদের ক্লিয়ার কিনা একটু জানাইও, মানে যার যদি কার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বলবো, ঠিক আছে? তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের। তো এবার আমরা মেইন পর্বগুলোতে চলে যাবো। পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমিনথেস, নেমাটোডা, মলাস, ক্যামেলিডা, আর্থ্রোপোডা এবং এখানে যার মতো লাস্ট কর্ডাটা। ওকে, আমরা এখন এখানে চলে যাব। আশা করি তোমরা এই পর্যন্ত লিখে ফেলছো। আমি মুছে দিতেছি।
ওকে, একটা পর্ব হচ্ছে ক্লিয়ার, তোমরা মুছে নেই। হ্যাঁ, আমরা পর্বগুলোকে রেখে দিলাম এখানে সাইডে, যেন আমরা পর্বগুলোকে ধরে ধরে আগাতে পারি। তো আমাদের প্রথম যে পর্ব পরিফেরা, এই পরিফেরা নিয়ে আমাদের আজকে পড়াশোনা। তো তোমরা জানো পরিফেরা বড় প্রাণীদেরকে আমরা স্পঞ্জ নামে চিনি, তাই না? তো আমি একটু লিখি ওয়ার্ডটাকে, পরিফেরা। পরিফেরা। তো খেয়াল করো, এই যে পরি, এই পরিমাণে কিন্তু ওই পরিমণি না, ঠিক আছে? বা পরিমাণে ওই জল পরি, রং পরি, রং পরি, তো ওই পরিঠরি না, ঠিক আছে? এই পরিমাণে কিন্তু এই পরিমাণটা পোর থেকে আসছে। ওই যে জান পোর, পোর মানে কি? ছিদ্র। তো পরি কথার মানে কি? ছিদ্র। আর ফেরা কথার মানে কি? ফেরা, ফেরা মানে কি? ওই যে ফিল থেকে আসে, তোমাদের পড়েছিলাম না, ওই যে ব্যাসোফিল, ইউসিনোফিল, ফিল থেকে আসে ফেরা। ওকে, তো ফিল মানে কি? ধারণ করা বা বহন করা। তো ফেরা কথার মানে কি? বহন করা। অর্থাৎ যে সকল প্রাণীরা ছিদ্র বহন করে তাদেরকে আমরা কি বলবো? পরিফেরা পর্বের প্রাণী বলবো। তো এই পরিফেরা পর্বের প্রাণীদের একটা এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ। একটা এক্সাম্পল কি? স্পঞ্জ। তাহলে বলো তো এই পরিফেরা পর্বের প্রাণীতে কি একটা দুটো স্পঞ্জ আছে? না, তো একটা দুটো না, অনেকগুলো স্পঞ্জ আছে, তাই না? আমরা বলতে পারি এদের মধ্যে অনেক স্পঞ্জ আছে। এক্সাম্পল কি? অনেক স্পঞ্জ, রাইট? আচ্ছা, এখন এই যে অ দিয়ে তোমরা মনে রাখবা অফার দুটা জিনিস, এই একটা, এই একটা। একটা হচ্ছে অস্টিয়া, একটা হচ্ছে অস্কুলাম। অস্টিয়া এবং কি? অস্কুলাম। আচ্ছা, একই সাথে আমরা করে ফেলি। এটা হচ্ছে অপ্রতিসাম্য। অ দিয়ে মনে রাখবো অপ্রতিসাম্য। স্পঞ্জরা তো প্রতিসাম্য না, তাই না? অপ্রতিসাম্য। তাই একবার আমরা করে ফেললাম এটা অপ্রতিসাম্য। ক্লিয়ার? সো ন দিয়ে মনে রাখবা এদের দেহে নালীতন্ত্র থাকে। কি থাকে? নালীতন্ত্র থাকে। ক দিয়ে মনে রাখবো এদের এক ধরনের স্পেসিফাইড কোষ থাকে, যার নাম হচ্ছে কোয়ানোসাইট। চলে যাবো স্পঞ্জে। স্পঞ্জ দিয়ে কতগুলো ওয়ার্ড মনে রাখবো। একটা হচ্ছে স্পঞ্জোসিল, কি বললাম? স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল, তারপর স্পিকিউল, স্পঞ্জোসিল, তারপর কি? স্পিকিউল। তারপর মনে রাখবো তোমরা স্পঞ্জিং, আর স্পঞ্জ মনে রাখবো এটা স্পঞ্জ নামে পরিচিত। স্পঞ্জ নামে পরিচিত। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো। চলো আমরা একটু দেখি কোনটা দ্বারা কি বোঝায়। দেখো, অস্ট্রিয়া মনে রাখবা, যদি কোনো ওয়ার্ডের সাথে অস যুক্ত থাকে, এই অস কথার মানে হচ্ছে ছিদ্র। ঠিক আছে? অস থাকা মানে কি? ছিদ্র। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের এই যে অস্ট্রিয়াতে একটা অস আছে, অস্কুলামেও কি আছে? একটা অস আছে। তাহলে অস মানে কি? ছিদ্র। তাহলে এইটা দ্বারা একটা ছিদ্র বোঝায়, এইটা দ্বারাও একটা ছিদ্র বোঝায়। মনে রাখবা অস্কুলাম যেটা, যেহেতু নাম বড় তার মানে কি? এটা একটা বড় ছিদ্র। আর যেহেতু অস্ট্রিয়া এটা নাম ছোট, তার মানে কি? ছোট ছিদ্র। তাহলে বলো তো অস্ট্রিয়া মানে কি? অস্ট্রিয়া হচ্ছে ছোট ছিদ্র। ক্লিয়ার? অস্ট্রিয়া হচ্ছে ছোট ছিদ্র। তাহলে অস্কুলাম মানে কি? বড় ছিদ্র। অস্কুলাম মানে কি? বড় ছিদ্র। ক্লিয়ার? অস্ট্রিয়া নাম ছোট, ছিদ্রটা কি? ছোট। অস্কুলাম নামে বড়, ছিদ্র কি? বড়। এখন খেয়াল করো, অস্কুলাম যে ছিদ্রটা, যেহেতু এটা বড়, তাহলে এটা যদি বড় থাকে তাহলে কি সমস্যা হবে বলো তো? যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঢুকে যেতে পারে বড় হইলে। তুমি যদি মুখ হা করে রাখো তাহলে কি? মুখের ভিতরে মশা মাছি, ঠিক আছে, বিভিন্ন জিনিস ঢুকে যেতে পারে, তাই না? কিছু জিনিস আছে বলাও যাবে না কি সব ঢুকে যায়। তো তো যেটা বলতেছিলাম, তো মানে খোলা রাখা যাবে না, তাই না? তাহলে অস্কুলাম যেহেতু বড় ছিদ্র, এই খোলা রাখা যাবে
যাবে না, কি করতে হবে? বন্ধ করে রাখতে হবে। কি দিয়ে বন্ধ করবো? আমাদের মধ্যে ওদের মুখ আছে বন্ধ রাখতে না, ওদের কি আছে? ওদের অস্কুলামকে আটকানোর মধ্যে একটা ঢাকনা আছে, ঠিক আছে? তাহলে অস্কুলাম হচ্ছে ঢাকনা যুক্ত বড় ছিদ্র, ক্লিয়ার? তাহলে অস্কুলামটা কি? ঢাকনা যুক্ত, ঠিক আছে? ঢাকনার নাম হচ্ছে অপারকুলাম, লাগবে না তোমাদের, ওকে? মনে রাখো অস্কুলাম বড় ছিদ্র বা অস্কুলাম হচ্ছে ঢাকনা যুক্ত বড় ছিদ্র, আর অস্ট্রিয়া কি? ছোট ছোট ছিদ্র, ওকে? আর এটা অপ্রতিসাম্য, অপ্রতিসাম্য মানে যাদেরকে আমরা কোনো প্রতিসাম্যতে ভাগ করতে পারি না, ঠিক আছে? তারপর নালীতন্ত্র। নালীতন্ত্র জিনিসটা কি? ধরো এটা যদি একটা পরিফেরা পরর প্রাণী হয়, ধরো এরকম একটা, ঠিক আছে? এর উপর দিকে কি থাকে? এর উপর দিকে থাকে এরকম ঢাকনার মতো, ঠিক আছে? এরকম ঢাকনার মতো একটা ছিদ্র থাকে, ঠিক আছে? এই যে এরকম থাকে, এরকম ঢাকনার মতো ছিদ্র থাকে, ঠিক আছে? তো ঢাকনাটা বন্ধ হয়ে খোলে। আর দেহের মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে এরকম, আমি তো যদিও বড় করে ফেলছি ছিদ্রগুলাকে, এগুলো হচ্ছে ছোট ছোট ছিদ্র, ওকে? ছোট ছোট ছিদ্রগুলা, এই ছিদ্রগুলাকে আমরা বলি অস্টিয়া। এই ছিদ্রগুলাকে আমরা কি বলি? অস্টিয়া বলি। দেখছো অস্টিয়া ছোট ছিদ্র, এটা হচ্ছে বড় ছিদ্র, উত্তর দিকে। তো এই অস্টিয়া দিয়ে কি হয়? বিভিন্ন নালী আর বের হয়, নালী ভেতর দিকে প্রবেশ করে, ঠিক আছে? তো এই নালীগুলা মিলে একটা তন্ত্র গঠন করে, যাকে আমরা বলি নালীতন্ত্র, ক্লিয়ার? তাহলে যে নালীগুলি এখানে এখানে মিলে মিলে কি করে? এরকম একটা তন্ত্র গঠন করে, ঠিক কিনা? বলো, এরকম তন্ত্র গঠন করে নালীগুলা মিলে, এবার তন্ত্র গঠন করে একটা নালীতন্ত্র বলে, দেখে যে নালী নালী ভিতর দিয়ে আবার এনে আবার নালী ব্রাঞ্চ হয়, বিভিন্ন ব্রাঞ্চ হচ্ছে নালীতন্ত্র গঠন করে, ক্লিয়ার? ওকে, মুছা দিলাম, আশা করি বুঝছো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে নালীতন্ত্রটা ক্লিয়ার। এবার আছে কোয়ানোসাইট জিনিসটা কি? আচ্ছা, কোয়ানোসাইট বলো তো, সাইট মানে কি? সাইট কথার মানে হচ্ছে কোষ। তাহলে কোয়ানোসাইট কি? এক ধরনের কোষ। কি কোষ? মনে রাখবে, এটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ। কি কোষ? ফ্লাজেলা যুক্ত কোষ। এটা কি কোষ? এটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ। তাহলে কোয়ানোসাইট কি? পরিফেরা পরর প্রাণীতে থাকা এক ধরনের ফ্লাজেলা যুক্ত কোষ, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা সংজ্ঞাও শিখে ফেলতে পারি। কোয়ানোসাইট মানে কি? সাইট মানে কোষ। কি কোষ? ফ্লাজেলা যুক্ত কোষ। তাহলে পরিফেরা পরর প্রাণীতে যে ফ্লাজেলা যুক্ত কোষ থাকে তাকে আমরা কি বলি? কোয়ানোসাইট বলি, ক্লিয়ার? তারপর এবার আছে স্পঞ্জোসিল। মনে রাখবা, এই যে সিল, COEL, সিল, এই সিল কথার মানে কিন্তু গহ্বর। সিল মানে কি? গহ্বর। সিল মানে কি? গহ্বর। তাহলে স্পঞ্জোসিল মানে কি? এই যে স্পঞ্জ সিল, অর্থাৎ এই যে পরিফেরা পরর প্রাণীরা কি স্পঞ্জ নামে পরিচিত না? কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। তাহলে এই স্পঞ্জের মধ্যে যে সিল বা যে গহ্বর থাকবে সেটাই কি? স্পঞ্জোসিল, রাইট? তাহলে আমাদের স্পঞ্জের মধ্যবর্তী যে গহ্বরটা আছে, আমরা একটু আগে বুঝলাম, এই যে নালীগুলা মিলে নালীতন্ত্রটা গঠন করছে, তাই না? মাঝখানে দেখো একটা গহ্বরের মতো ছিল না? ওইটাই কি? স্পঞ্জোসিল, ক্লিয়ার? তো স্পঞ্জোসিল দিয়ে কি হয়? যে পানি সংবহন করে, মানে ভিতরে পানি প্রবেশ করে, ওটারই আর কি তোমার বিপাকে বা খাবিজাবি এগুলো হয়, শুক্রাণু ডিম্বাণু ভিতরে প্রবেশ করে, না ডিম্বাণু প্রবেশ করে মানে শুক্রাণু ভিতরে প্রবেশ করে। তো এটা হচ্ছে স্পঞ্জোসিল, ওকে? আচ্ছা, স্পিকিউল। সো মনে রাখবা, স্পাইক কথার মান হচ্ছে কাটা। স্পাইক কথার মানে কি? কাটা। আর আমরা শেষে ইউল প্রত্যয় যোগ করি। কি অর্থে? ক্ষুদ্র অর্থে। ক্ষুদ্র অর্থে আমরা কি করি? ইউল প্রত্যয় যোগ করি। তাহলে খেয়াল করো, স্পিকিউল মানে ওয়ার্ডটাকে ভাঙো, স্পাইক যোগ ইউল মানে কি? ক্ষুদ্র কাটা। তাহলে পরিফেরা পরর প্রাণীতে তাদের আত্মরক্ষার জন্য ক্ষুদ্র যে কাটা থাকে। আচ্ছা, কাটা কেন থাকে? আত্মরক্ষার জন্য তো থাকে, তাই না? তোমার নখ বড় করো কেন? পোষানো, মানে আত্মরক্ষার কাজে। যাই হোক, তো এরাও কি করে? এদের দেহে সূক্ষ্ম সূক্ষ্ম কি থাকে? এরকম কাটা থাকে। এই কাটা দিয়ে কি করে? যদি অন্য কোনো দুষ্ট প্রাণী তাদের উপরে অ্যাটাক করতে আসে, বুঝছো কি সে অ্যাটাক করতে আসে, তো দুষ্ট প্রাণী যদি তাদের উপরে অ্যাটাক করতে আসে, তখন কি এই স্পিকিউল গুলা সেগুলাকে প্রতিরোধ করে, ঠিক আছে? আচ্ছা, তারপর স্পঞ্জিং, যদি কোনো ওয়ার্ডের শেষে ইন উচ্চারণ হয়, ইন উচ্চারণ হলে কি? এরা প্রোটিন। ইন উচ্চারণ হলে কি? এরা প্রোটিন। ইন উচ্চারণ হলে কি? এরা প্রোটিন।
ঠিক আছে? তাহলে এই স্পঞ্জিন গুলো কি এক ধরনের প্রোটিন। কিরকম প্রোটিন? এটা হচ্ছে ফাইব্রাস প্রোটিন। তাহলে স্পঞ্জিন গুলো কি এক ধরনের ফাইব্রাস প্রোটিন। ফাইব্রাস প্রোটিন। স্পিকুল হচ্ছে ক্ষুদ্র কাটা, স্পঞ্জোসিল হচ্ছে গহ্বর, ঠিক আছে? আর শেষ হচ্ছে স্পঞ্জিন নামে পরিচিত। শেষ তো আমাদের, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের পরিপেরা বড় প্রাণীদের কথা নিয়ে কথাবার্তা। এবার সবাই আমাকে একটু জানো, তোমাদের সবার ক্লিয়ার কিনা? আমার নেট কি ব্লার হয়ে আছে নাকি? আমার ল্যাপটপে কি ব্লার দেখাইতেছে? আমার কি ব্লার হয়ে আছে? আমার ল্যাপটপের সমস্যা। ঠিক আছে, তাহলে আমার ল্যাপটপের সমস্যা তাই বুঝতে পেলাম। হ্যাঁ, তাহলে আমাদের পরিফেরা শেষ। টাটা, বাই বাই, বিদায় বাংলাদেশ। পরিফেরা শেষ, বিদায় বাংলাদেশ। ঠিক আছে, এরপর চলে যাব আমরা পরবর্তী পর্বে। সে পর্বটার নাম হচ্ছে নিডারিয়া। ঠিক আছে, নিডারিয়া। দেখো CNI এই ওয়ার্ডটা আছে KNI নাইট থেকে। নাইট কথার মানে হচ্ছে কাটা। নাইট মানে কি? কাটা। আর এরিয়া ওয়ার্ডটা আছে রিয়া থেকে, যেটা মানে কথার মানে হচ্ছে সংযুক্ত, অর্থাৎ যাদের দেহে কাটা সংযুক্ত থাকে। ক্লিয়ার? কাটা সংযুক্ত থাকে। এই জন্য হাইপার পড়ছো তোমরা, নিডোসিল পড়ছো না? নিডোসিল, হ্যাঁ নিডোসিলই তো। নিডোসিলটাই কি? কাটা। বুঝতে পারছি? মানে যে নেমাটোসিস্টের ভিতরে যেটা ছিল কাটা। ঠিক আছে? তো যাদের দেহে কি থাকে? কাটা থাকে বা কাটাটা সংযুক্ত থাকে, তাদেরকে আমরা কি বলবো? নিডারিয়া পর্বের প্রাণী। তো এই পর্বের প্রাণীদের সম্পর্কে দুটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে হবে। এদেরকে সমুদ্রের রত্ন ভান্ডার বলা হয়। রত্ন ভান্ডার, সমুদ্রের রত্ন ভান্ডার বলা হয় বা সমুদ্রের ফুল বলা হয়। ঠিক আছে? এবং সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। ওকে, সমুদ্রের রেইন ফরেস্ট বা সমুদ্রের ফুল বা সমুদ্রের রত্ন ভান্ডার। অর্থাৎ তুমি যদি সমুদ্রের গভীরে যাও, ঠিক আছে, গভীরে গেলে দেখতে পাবা কিছু পাথরের মতো স্ট্রাকচার প্লাস হাবি যাবে অনেক কিছু আছে, তাই না? অনেক মানে চাঞ্চল্যকর বা মানে ফুলের মতো কিছু জিনিসপত্র দেখতে পাবা। যদি ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফি দেখার অভ্যাস কারো থাকে, তো সেক্ষেত্রে দেখতে পাবা যে তোমরা ওখানে ম্যাক্সিমাম যেই প্রাণীগুলোকে দেখতে পাবো, ওগুলা কিন্তু প্রাণী বাট নিশ্চয়। ওকে, তো ওই প্রাণীগুলোই কি? নিডারিয়া পর্বের প্রাণী। ঠিক আছে? ওকে, তো নিডারিয়া পর্বের প্রাণীদের নিয়ে একটা খুব সুন্দর মিথ আছে বা একটা গল্প আছে। সেটা হচ্ছে, তোমরা হারকিউলিসের নাম তো শুনছো, তাই না? তো হারকিউলিস নিয়ে একটা মিথ আছে। তো সে একবার একটা ভ্যাম্পায়ার বা কি বলে এটাকে, মানে একটা মানে ভ্যাম্পায়ার টাইপস কিছু একটা মারতে গেছে, যার কিনা অনেকগুলা মাথা। তো নর্মালি বলে ফেলতেছি, যেহেতু রিভিশন ক্লাস, এই জন্য বেশি একটা পেঁচাইতেছে না। তো যেহেতু অনেকগুলা মাথা, সে মনে করে একটা মাথা কাটা, একটা মাথা গজায় হারকিউলিস। ঠিক আছে? তো পরে কি করলো? পরে ওই প্রাণীটাকে মারার জন্য সে একটা প্ল্যান করলো যে ফার্স্টে আমি একটা মাথা কাটবো, তারপর ওই মাথার মধ্যে আগুন ধরাই দেবো বা গলার ওখানে আগুন ধরাই দেবো। তাহলে তার ওখান থেকে যেহেতু আগুন লেগে গেলে তার ওখান থেকে গজাইবো না, মাথা গজাইবো না। তো সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, আগুনে পুড়ে যাওয়ার কারণে সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, যার কারণে আর ওখান থেকে তোমার মাথা গজাবে না বা নতুন মাথা তৈরি হবে না, তাই না? তো যে কথা সেই কাজ, এভাবে সে কি কি করলো? বিজয় লাভ করলো। ঠিক আছে? তো ওইখান থেকে আমাদের এই কথাটা চলে আসছে যে এই যে নিডারিয়া পর্বের প্রাণীরা, এরা কিন্তু নিজেদের যে নষ্টকৃত অংশ সেগুলোকে রিপেয়ার করতে পারে।
ঠিক আছে, যেটা আমরাও পারি। কিরকম ভাবে, ধরো তুমি এখান থেকে কেটে ফেললাম, রিপেয়ার কিন্তু পসিবল, মানে তোমার জায়গাটা রিপেয়ার হবে। তোমার যদি পুরো হাত কেটে ফেলো বা একটা অর্গান ড্যামেজ হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার রিপেয়ার হবে না। আর তোমার যদি একটা পার্ট ড্যামেজ হয় বা একটা ছোট্ট অংশ ড্যামেজ হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু রিপেয়ার করতে পারো, তাই না? বা তোমার বডি রিপেয়ার করে পারো, বুঝতে পারছি? কি অবস্থা? ভাইয়া মেসেজ দিচ্ছে, সে একটা ল্যাপটপ বেচবে, ঠিক আছে, মানে বাহারাইন থেকে ল্যাপটপ আনছে, হুদেই ফালায় রেখে দিছে, ল্যাপটপ চালাইতে পারে না, এখন বলতেছে আমাকে সে এখন ল্যাপটপ বেচে ফেলবে, ঠিক আছে? বৌদি, এই কি এর বৌদি? হ্যাঁ, কি কও? ভাইয়া মেসেজ দিচ্ছে, তো ল্যাপটপ বেচে ফেলবে, প্রায় 70 না 75,000 টাকা দেওয়া ল্যাপটপটাকে আনছে। তো এখন সেই ল্যাপটপটা বেচতে চাই। এখন তোমাদের যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে, তোমরা আমাকে বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই মার্কেটিং করে দিছি, যার যার ইচ্ছা আমাকে নোট দিবা, ওকে? আমি যাবো ভাইয়ের সাথে, তোমাদের কথা বলাই যাবে, ঠিক আছে? আর আমার রেফারেন্স দিলে তোমরা একটু কমে পেয়ে যাবে ল্যাপটপ, ঠিক আছে? আর ল্যাপটপ কিন্তু নতুনের মতো টাচ, স্ক্রিন টাচ ল্যাপটপ, ঠিক আছে? আমার তো সাইজই তো এটা দেখাইতে পারবো, ওটা তো মার্ক আছে। আমার আবার ল্যাপটপ দুইটা, বুঝছো? একটা দিয়া এই যে তোমাদের সাথে ক্লাস করে, আরেকটা দিয়া মা ওই যে G5 এর বিভিন্ন সিরিয়াল দেখে, বুঝতে পারছি? তো আমার দুইটা না হইলে আমি দেখে নিয়ে ফেলতাম। টাচ ল্যাপটপ ঠিকঠাক ভালো লাগে না, মানে হাত বেশ হয়ে যায়, টাচের সিস্টেম থাকলে ভালো না। যাই হোক, তো আমরা চলে যাই আমরা তো নিডারিয়া পর্ব প্রাণী। তো এই যে বিজ্ঞানী হারকিউলিস, বিজ্ঞানী না মানে ওই হারকিউলিস যাকে মারলো, আচ্ছা এবার বলো তো এই নিডারিয়া পর্ব প্রাণীদেরকে কি আমরা একটা মেশিন দিয়ে মারতে পারবো? একটা মেশিন দিয়ে মারতে পারবো? অবভিয়াসলি না। কি করতে হবে? আমাদের দুইটা মেশিন দিয়ে মারতে হবে, মানে ডাবল মেশিন দিয়ে মারতে হবে। তো মনে রাখবা, নিডারিয়া পর্ব প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখতে ওই হচ্ছে ডাবল মেশিন, ঠিক আছে? একটা দুইটা মেশিন না, একটা মেশিন না, ডাবল মেশিন দিয়ে কি করতে হবে? আমাদের এই পিচ্চিটারে মারতে হবে, বুঝতে পারছি? ডাবল মেশিন দিয়ে মারতে হবে, ঠিক আছে? কেউ নিতে চাইলে প্লিজ কিলো আপু প্রাইস প্লিজ। আচ্ছা বলছিলাম না, ঘটনা কি ঘটলো? ইনবক্সটা করার কথা আমাকে। আচ্ছা দেখ, তাই আমরা পড়ায় ফিরে আসি। দেখো, ড দিয়ে মনে রাখবে ডিপ্লোব্লাস্টিক, হ্যাঁ, ডিপ্লোব্লাস্টিক, আচ্ছা ড দিয়ে, ওকে, ডিপ্লোব্লাস্টিক। তারপর ব দিয়ে মনে রাখবা বহুরূপিতা, ল দিয়ে নাই। ম দিয়ে মনে রাখবা মেসোগ্লিয়া, স দিয়ে মনে রাখবা সিলেন্টের, এবং ন দিয়ে মনে রাখবা নেমাটোসিস্ট বা নিডোসাইট কোষ। নিডোসাইট কোষ, ঠিক আছে? 1 2 3 4 5 চেক ইনবক্স আসা। তাহলে আমরা নিডারিয়া পর্ব প্রাণীদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বৈশিষ্ট্য শিখলাম। তার আগে আমরা আরো চারটা শিখে রাখছি, ঠিক আছে? যে ছক থেকে। যাক, ডিপ্লোব্লাস্টিক জিনিসটা কি, ওয়ার্ড গুলোকে আমরা একটু বুঝি। ডিপ্লো কথার মানে কি? দুই। প্লাস্টিক ওয়ার্ডটা আছে ব্লাস্টুলা থেকে, ব্লাস্টুলা থেকে ব্লাস্টিক ওয়ার্ডটা আছে। এই ব্লাস্টুলা মানে হচ্ছে তোমার ভ্রূণীয় স্তর, অর্থাৎ ভ্রূণের যে দশায় ভ্রূণীয় স্তর তৈরি হয় সেটাই তো ব্লাস্টুলা, তাই না? তাহলে ব্লাস্টুলা দশায় যদি ভ্রূণটা দুইটা স্তর থাকে তাহলে সেটাই কি? ডিপ্লোব্লাস্টিক। আর নিডারিয়া পর্ব প্রাণীরা ডিপ্লোব্লাস্টিক, তাই না? বহুরূপিতা, বহুরূপিতা মানে কি? এরা দুই ধরনের রূপ প্রদর্শন করে, তাই না? একটা হচ্ছে যৌন, একটা হচ্ছে অযৌন। আমরা লিখি, একটা হচ্ছে যৌন দশা আর হচ্ছে অযৌন দশা। আচ্ছা,
তো একটা যৌন দশা একটা অযৌন দশা, তো দুইটা দশা দুইটা ভিন্ন নাম আছে। তো একটা হচ্ছে পলিপ দশা, একটা হচ্ছে মেডুসা দশা। কোনটা পলিপ কোনটা মেডুসা বলবো? দেখো চিন্তা করো, আমরা এটা এইভাবে পড়ছিলাম যে আমাদের নাকের যে পলিপাস হয়, নাকের যে পলিপাস, হ্যাঁ পলিপাস মানে পলিপ, দেখ সেই পলিপাসটা কি নষ্ট করতে পারে? পারে না। তাহলে বলতো যৌন জনের জন্য কি করতে হবে? নাড়াচাড়া না দিলে যৌন জনের তাই না? তো তার মানে কি পলিপাস যেহেতু নড়তে পারে না, তাহলে পলিপ কি নড়তে পারবে? পারবে না। তাহলে কি পলিপ নড়াচড়া করতে পারে না। তাহলে অযৌন জননে কি যেটা, সেটা কি পলিপ দশা। তাহলে অযৌন জনন কোনটা? পলিপ দশা। এই পলিপ দশায় কি নাড়াচাড়া হয় না বা নাড়াচাড়া করতে পারে না। আর যৌন দশা কোনটা? মেডুসা দশা, যেখানে সে নাড়াচাড়া করতে পারে। তাই না? ব্যাপারটা সিম্পল। যৌন নাড়াচাড়া করবো, ঠিক আছে? ওকে, এই জন্য কি এটা মেডুসা দশা। পরে রেকর্ড দেখে নি মনে, রাজেশ কি বললা বুঝলাম না। পরে রেকর্ড দেখে নিবা মানে এখন কি হয়েছে? তারপর মেসোগ্লিয়া, মেসো কথার মানে কি? মাঝে। মেসো মানে কি? মাঝে। আর গ্লিয়া মানে কি? গ্লু থেকে আসছে, গ্লু মানে কি? আঠা। তাহলে মাঝের যে জিনিসটা আঠার মতো কাজ করবে, যে আমরা জানি নিডারিয়া পরের প্রাণীরা কিন্তু দুটা স্তরে থাকে, তাই না? একটা হচ্ছে তোমার এই যে অ্যাক্টোডার্ম, এই যে ভ্রূণীয় দুইটা স্তর থাকে, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, একটা কি এন্ডোডার্ম। এই অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে একটা আঠালো ঝিলি মানে অকোষীয় আঠা থাকে বা অকোষীয় এক ধরনের তরল পদার্থ থাকে, যাকে আমরা মেসোগ্লিয়া বলি। ক্লিয়ার? আঠালো এক ধরনের তরল পদার্থ থাকে, যেটা কি করে অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম এই দুটাকে আঠার মতো লাগাই রাখে। তো এটাকে আমরা কি বলি? মেসোগ্লিয়া। ঠিক আছে, চলে যাবো সিলেন্টেরনে। এই যে সিল কথার মানে কি? সিল কথার মানে হচ্ছে গহ্বর। এই যে এটা হচ্ছে অ্যান্টেরন, এটা হচ্ছে অ্যান্টেরন। ঠিক আছে, অ্যান্টেরন কথার মানে কি? অন্ত্র। অ্যান্টেরন মানে কি? অন্ত্র। তাহলে সিলেন্টেরন মানে কি? আন্তরিক গহ্বর, অর্থাৎ অন্ত্রে থাকা যে গহ্বর, তাকে আমরা কি বলি? সিলেন্টেরন বলি। এই সিলেন্টেরন নিয়ে দু একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সিলেন্টেরনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। সিলেন্টেরনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। Gastrovascular gallbladder. Now the question is why? গান, সেই গান মানে আমার কানে তো ঠিকভাবে গান আসতেছে না, তোমার কানে কেমন আসে? ও মা, ও মা, তোমার গান শুনে পোলাপান পাগল হয়ে যেতেছে। গান গান সাউন্ড কমো, আরে ক্লাস করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তো সিলেন্টেরনকে আমরা কি বলি? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলি। ঠিক আছে, তো ওয়াই কেন বলি? দেখো, এই যে গ্যাস্ট্রো মানে কি? এই নিম্নশ্রেণীর জীবেদের ক্ষেত্রে বা নিম্নশ্রেণীর প্রাণীর ক্ষেত্রে যাহাই অন্ত্র তাহাই গ্যাস্ট্রো। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট আমরা বলতে পারি গ্যাস্ট্রিক বা পরিপাক টাইপের কিছু একটা। তাহলে এটা হচ্ছে পরিপাক। গ্যাস্ট্রো ওয়ার্ডটা পরিপাকের সাথে কানেক্টেড। আর ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন, বা যাকে আমরা সংবহনও বলতে পারি। ঠিক আছে, যাকে আমরা সংবহনও বলতে পারি। কি তুমি কি নাচতেছো নাকি? ভালো ভালো, নাচানাচি করা ভালো, আই অ্যাপ্রিশিয়েট। আচ্ছা তারপর, তাহলে গ্যাস্ট্রো মানে কি? পরিপাক, আর ভাস্কুলার মানে কি? পরিবহন বা সংবহন।
তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আমরা কাকে বলি? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর মানে হচ্ছে পরিপাক সংবহন গহ্বর, অর্থাৎ যেখানে পরিপাক হবে আবার কি, বা যে গহ্বরের ভেতরে পরিপাক হবে আবার কি সংবহন হবে বা পরিবহন হবে। ক্লিয়ার? কোন ধরনের পরিপাক হবে? আমরা জানি পরিপাক দুই ধরনের, একটা হচ্ছে বহিঃকোষীয়, একটা হচ্ছে অন্তঃকোষীয়। তাহলে বলো তো গহ্বরের ভেতর কি একটা কোষ আছে? গহ্বর তো গহ্বর, এর ভিতরে কেমনে কোষ থাকবে, তাই না? মানে গহ্বরের চারদিকটা কোষ দ্বারা তৈরি, বাট গহ্বর নিজে তো অকোষ, মানে ভিতরে তো কোনো কোষ নাই, তাই না? এই জন্য তো সেটা খালি। ঠিক আছে? তাহলে চিন্তা করো, পরিপাক সংবহন গহ্বর মানে কি? পরিপাক মানে কি? বহিঃকোষীয় পরিপাক, মানে কোষের বাইরে, মানে গহ্বরে যে পরিপাকটা হবে সেটাই কি বহিঃকোষীয় পরিপাক। পরিপাকের পর সেটা আবার কোষের ভিতরে যাবে, ওটা বলা হয় সংবহন বা পরিবহন। ঠিক আছে? বুঝতে পারছি? এটাকে বলে আমরা পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এটার নাম হচ্ছে সিলেন্টেরন। ওকে, তারপর নিউরোসাইট। নিউরোসাইট কি? এক ধরনের বিশেষায়িত কোষ। সাইট আছে তার মানে কি? এরা কোষ কি করে? এরা হচ্ছে আমাদের হাত যে আকাম করে, মানে আমাদের হাত যে কাজ করে সেটাই কি? সেটাই হচ্ছে নিউরোসাইটের মানে কাজ। কি করে? হাত দিয়ে কি করো? হ্যাঁ, এই মেয়েরা কত হাত দিয়ে কি করো? বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে, মানে ধরো কেউ যদি কোনো ফাজলামো করতে আসে, হাত দিয়ে ঠাস করে মেরে বসো না, খুব মজা লাগে, তাই না? আচ্ছা, তাহলে নিউরোসাইট কোষগুলো কি করে? তারা একই রকম ভাবে তোমরা যেমন হাতের ইউজ করে, ওরাও তেমন কি করে? নিউরোসাইট কোষগুলো কি ইউজ করে? মানে আত্মরক্ষার ক্ষেত্রে সাহায্য করে, মানে আত্মরক্ষার ঘটে। বুঝতে পারছি? আর কি করে? এরা হচ্ছে শিকারে সাহায্য করে, খাবার শিকার করে, খাদ্য ধরে। আচ্ছা, খাদ্য ধরা শিকার করা তো একই, খাদ্যকে ধরে ধরে দেখে যে জিনিসটা কেমন, নরম নাকি শক্ত, নরম হলে খাইব, শক্ত হলে খাইব। ঠিক আছে? তারপর দেহ পরিষ্কার করে, তাই না? দেহ পরিষ্কার করে। ওকে, শেষ। তাহলে এই হচ্ছে আমাদের নিডারিয়া পরের প্রাণীদের এক্সাম্পল। ওকে, আচ্ছা, শেষ। মুছে দেবো, মুছে দেবো আমরা। মুছে দিলাম, তাহলে নিডারিয়া শেষ, মুছে দিলাম। শেষ আমাদের নিডারিয়া। খান দান আর ঘুমান। তারপর হচ্ছে প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণীদের এক্সাম্পল। ঠিক আছে? তো সবাই বলতেছে যে, মানে প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণী বলতেছে যে, ভাই দেখেন এখানে যাদের নামগুলো আছে সবগুলি ছোট ছোট, আমার নামটা তো মানে প্যাসালোকিলিয়া, তার মধ্যে আবার একটা যুক্তবর্ণ দিয়ে রাখছেন, তাই না? তো কারণ হচ্ছে এর এই নামের মধ্যে এদের সব বৈশিষ্ট্যগুলো আছে। ঠিক আছে? এই পথে বৈশিষ্ট্য মনে রাখবা, এদের দেহে প্যারেনকাইমা জাতীয় কোষ আছে, এদের দেহে প্যারেনকাইমা জাতীয় কোষ আছে। ঠিক আছে? আর এই মতে মনে রাখবা, এদের দেহে আরেক ধরনের কোষ আছে, জানা হচ্ছে মেসেনকাইম। মাঝেগুলি কই গেল? আস্তে আস্তে একটু কাজ করি, এটা তো ভিতরে অনেকগুলো আছে, একটু উপরে নিচে নিয়ে লিখি। ঠিক আছে? উপরটা নিচটা মানে মাঝখানে প্লাটি দেখি। হচ্ছে প্লাটি হেলমিনথেস। প্রথম মনে রাখবা প্যারেনকাইমা জাতীয় কোষ আছে, এবং মতে মনে রাখবা মেসেনকাইম থাকে। ঠিক আছে? মেসেনকাইম যে প্যারেনকাইমার ফাঁকে ফাঁকে যে কোষগুলো থাকে ওগুলো বলা মেসেনকাইম। ওকে, শেষ দুইটা। তারপর ট দিয়ে মনে রাখবে এটা হচ্ছে টিপ্লোব্লাস্টি। হ দিয়ে মনে রাখবে এদের দেহে হুক বা চুষক থাকে। এদের দেহে হুক
বা চোষক, হুক বা চোষক বা আংটার মতো অংশ থাকে যেটা দিয়ে কি করছে সাকিং করে, ঠিক আছে। ল দিয়ে মনে রাখবে এটাতে লার্ভা দশা বিদ্যমান, লার্ভা দশা, ঠিক আছে। তারপর কি আছে, ন দিয়ে মনে রাখবে এদের নাই, কি নাই ভাই, এটা ছিল নাই। থ দিয়ে তো মনে হয় আমাদের কিছু ছিল না, শিখার কোষ থাকে। আচ্ছা নাই ছিল নাই, আরেকটা জিনিস নাই নদী মনে রাখবো, সেটা হচ্ছে সংবহন তন্ত্র প্লাস শ্বসন তন্ত্র। এই দুইটা তন্ত্র এদের মধ্যে নাই, সংবহন তন্ত্র একটা কি শ্বসন তন্ত্র, দুইটা জিনিস নাই। তাহলে ক দিয়ে লিখলাম, ট দিয়ে লিখলাম, হ দিয়ে লিখলাম, ল দিয়ে, ম দিয়ে, ন দিয়ে, হ্যাঁ ঠিক আছে। এই কত 1 2 3 4 5 6 7 8 8টার মতো বৈশিষ্ট্য হয়ে গেছে। তাহলে প্যারেনকাইমা, মেসেনকাইম বুঝছি। টিপ্রোব্লাস্টিক মানে কি, দুনিয় পর্যায়ে যদি 3টা স্তর থাকে, 3টা লেয়ার থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর কিছু মেসোডার্ম, এই 3টা স্তর থাকে, তাকে আমরা বলি টিপ্রোব্লাস্টিক। উদ্বাচক মানে কি, যেখান দিয়ে তারা কি করে, যেহেতু প্লাটিহেলমিনথেস এটা হচ্ছে কৃমি জাতীয়, ঠিক আছে, যে হেলমিনথেস মানে হচ্ছে কৃমি, তো এটা যেহেতু কৃমি জাতীয়, তো আমরা বলতে পারি এদের কি আছে, কৃমি কি করে, পরজীবী থেকে বা অন্য কোন একটা পোষক থেকে কি করে, সে ব্লাড বা বিভিন্ন জিনিসপত্র সাকিং করে বা নিয়ে নেয়, চোষকের মাধ্যমে নেয়, তাই না। তো এর কি আছে, চোষক বা সাকিং করার মতো কি আছে, চোষক অঙ্গ বা হুক আছে, ওকে। তারপর লার্ভা দশা আছে এদের, মানে লার্ভা তৈরি করে, লার্ভা মানে কি, যখন ভ্রূণটা নড়াচড়া করতে পারে বা সচল হয় তখন তাকে আমরা বলি লার্ভা, তো এদের লার্ভা দশা বিদ্যমান। তারপর এদের নাই কি নাই, এদের কোনো সিলম নাই, মানে এটা কি হচ্ছে অ্যাসিলম, একটু যা পড়েছিলাম ছকে। আর এদের আরেকটা জিনিস আছে, এদের সংবহন তন্ত্র, একটা শ্বসন তন্ত্র, এই দুটো জিনিস এদের নাই, বুঝলাম। সংবহন তন্ত্র এবং কি শ্বসন তন্ত্র, ঠিক আছে। এবং লাস্ট আরেকটা জিনিস হচ্ছে শিকার কোষ, সাথে শিকার কোষ। তো এটা রেচন অঙ্গের নাম কি, শিকার কোষ, ঠিক আছে। রেচন শিকার কোষটা কি, শিকার কোষটা হচ্ছে রেচন অঙ্গ। প্লাটিহেলমিনথেস পরপ্রাণীদের রেচন অঙ্গের নাম কি, শিখা কোষ। শেষ প্লাটিহেলমিনথেস পরপ্রাণীদের বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর এই যে টেকনিকটা শিখাইলাম প্লাটিহেলমিনথেস পরপ্রাণী, এটা কিন্তু মানে খুবই কমন একটা টেকনিক, ঠিক আছে, সবাই এটা দিয়ে মনে রাখে, এই জন্য তোমাদের এটা দিয়ে মনে রাখা, ম্যাক্সিমাম এটা দিয়ে মনে রাখে, প্লাটিহেলমিনথেস এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখে, এইভাবেই ইজি, ঠিক আছে, নতুন কোনো টেকনিক করতে হয় না। তারপর চলে যাবো নেমাটোডা। এতটুকু ক্লিয়ার কিনা, এই প্রথম 3টা পড়াইছি, প্রথম 3টা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার কিনা এতটুকু, ওই কেউ কয় না, ওই যে এসা বলছে ক্লিয়ার, ওকে তাহলে মুছে ফেললাম। হ্যাঁ আম্মা বলছে ক্লিয়ার, আরে তুই বান্ধবী যুক্ত হয়ে যাবে, মুছে ফেললাম। স্বর্ণাপদা বলছে ক্লিয়ার, ওকে ফাইন। তারপর আমরা চলে যাবো নেমাটোডা। সো নেমাটোডা পরপ্রাণীরা, নেমাটোডা তো নেমাটোডা পরপ্রাণীদের এক্সাম্পল, ওই যে বৈশিষ্ট্যগুলো আমরা এখন করবো, এটা মনে রাখবা। সন অফ দীপক, সন অফ দীপক, সন অফ দীপক। তো স দিয়ে মনে রাখবো 3টা, একটা হচ্ছে শতে হচ্ছে সিউডোসিলোমেট, মানে যারা কি সিউডোসিলোম, তাই না। তারপর মনে রাখবো হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম,
সেক্সুয়াল ডাইমরফিজম। আর সবই হচ্ছে সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র। সংবহনতন্ত্র এবং কি শ্বসনতন্ত্র অনুপস্থিত। ক্লিয়ার? ন দিয়ে মনে রাখবা, ন মানে হচ্ছে নলের ভেতর নল, নলের ভেতর নল। সো ন দিয়ে মনে রাখবো কি নলের ভেতর নল। তারপর দ দিয়ে মনে রাখবো এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ঠিক আছে? দীপক খালি পক পক করে, এই পক পকের প দিয়ে মনে রাখবো হচ্ছে পরিপাকতন্ত্র অসম্পূর্ণ। পরিপাকতন্ত্র অসম্পূর্ণ। এবং ক দিয়ে মনে রাখবো দেহ কিউটিকলে আবৃত। দেহ কিউটিকলে আবৃত। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে শিখলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বৈশিষ্ট্য। কি কি? একটা হচ্ছে সিউডোসিলোমেট, মানে যারা কি যাদের দেহে কি আছে সিলোম আছে, মানে দেহ গহ্বর আছে, পরিপাক নালীও আছে। দেখো আমরা কিন্তু এখানে বলে দিছি তাদের পরিপাকতন্ত্র অসম্পূর্ণ। প্রশ্ন হচ্ছে কেন অসম্পূর্ণ? বিকজ এদের পরিপাকতন্ত্রে শুধুমাত্র পরিপাক নালীই থাকে, কোনো প্রকার পরিপাক গ্রন্থি থাকে না। তাহলে যেহেতু পরিপাক গ্রন্থি থাকে না, এই জন্য এদের পরিপাকতন্ত্র কি অসম্পূর্ণ। ক্লিয়ার? তাহলে পরিপাক নালী তো আছে, যদি পরিপাক নালী থাকে তাহলে পরিপাক নালী আছে, দেহ গহ্বর আছে, কিন্তু দেহ গহ্বরের ভেতরে কোনো পেরিটোনিয়াম পর্দা নাই। যেহেতু পেরিটোনিয়াম পর্দা নাই, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলি সিউডোসিলোমেট। ক্লিয়ার? তারপর সেক্সুয়াল ডাইমরফিজম, এই জিনিসটা কি চলো আমরা একটু দেখি। ডাই কথার মানে কি? দুই। ডাই কথার মানে কি? দুই। মরফি বা মরফিজম মানে কি? আকার আকৃতি। মরফিজম মানে কি? আকার আকৃতি। অর্থাৎ সেক্সুয়াল মানে কি? যাদের পুরুষ এবং মানে সেক্সুয়াল বলতে বোঝায় পুরুষ স্ত্রী টাইপের, তাই না? পুরুষ স্ত্রী টাইপের। তাহলে যে সকল প্রাণীদের পুরুষ এবং স্ত্রী, হ্যাঁ পুরুষ এবং স্ত্রীরা আকার আকৃতিগত দিক থেকে দুই রকম, লাইক হিউম্যান, পুরুষ মানুষ আর মহিলা মানুষ যেটা কিন্তু আলাদা। একই রকম ভাবে এই নেমাটোডা পর্বের প্রাণীরাও কিন্তু কৃমি জাতীয় প্রাণী। সো এই প্রাণীরা দেখবা যে এদের পুরুষ প্রাণী মানে অ্যাসকারিস, পুরুষ অ্যাসকারিস যদি দেখো আর ফিমেল অ্যাসকারিস যদি দেখো, দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। মানে দুইটার আকার আকৃতিগত কিরকম? দুই রকম। বুঝতে পারছি? মানে পুরুষ এবং স্ত্রী আকার আকৃতিগত ভাবে দুই রকম। এই জন্য এটা বলে সেক্সুয়াল ডাইমরফিজম। ক্লিয়ার? মানে তাদের লিঙ্গজনিত কারণে তারা যদি ভিন্ন বা আলাদা বা দুই ধরনের আকার আকৃতি লাভ করে, এটাকে আমরা বলি সেক্সুয়াল ডাইমরফিজম। ক্লিয়ার? আচ্ছা, তারপর মনে হয় না কারো প্রশ্ন করার সাহস আছে অ্যাটলিস্ট এই অংশটুকু। যাই হোক, এই প্রশ্ন তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে? রিভিশন ক্লাস বলে কি তোমরা প্রশ্ন করবে না? অবশ্যই করবে। আমি যদি বলো ভাই সেক্সুয়াল জিনিসটা কি, ওকে ফাইন, কেউ প্রশ্ন করে আমি বুঝে যাবো, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? আচ্ছা, তো আপাতত বুঝাইতে চাইতেছি সংবহনতন্ত্র এবং কি শ্বসনতন্ত্র। সংবহনতন্ত্রের মধ্যে কোনটা আছে? রক্ত সংবহনতন্ত্র আছে, লসিকা তন্ত্র আছে, এগুলো কি দেহে নাই। শ্বসনতন্ত্র লাইক ফুসফুস আছে, তারপর হচ্ছে আমাদের অ্যালভিউলাস আছে, শ্বাসনালী আছে, এগুলো কি এদের দেহে অনুপস্থিত। ক্লিয়ার? তারপর নলের ভেতর নল, একটু আগে বলছিলাম এদের দেহে কি পরিপাকতন্ত্র অসম্পূর্ণ। কেন? শুধুমাত্র পরিপাক নালী আছে। তাহলে এটা যদি একটা পুরুষ অ্যাসকারিস হয়, এর একবারে প্রথম থেকে শুরু করে মানে মুখ থেকে শুরু করে পাই পর্যন্ত পুরাটাই এরকম নলের মতো একটা পরিপাক নালী আছে। নলের মতো একটা পরিপাক নালী আছে, এই জন্য এদের বলা হয় এরা এমনি নলাকৃতি। এর ভিতরে পরিপাক নালী আরেকটা নল, এই জন্য বলা হয় নলের ভেতর নল। ক্লিয়ার? তাহলে এই প্রাণীরা মানে নেমাটোডা পর্বের প্রাণীরা হচ্ছে এমনিতে নলাকৃতি, নলের মতো। এর ভিতরে আবার আরেকটা নল, কিসের নল? পরিপাক নালীর নল। তো এই জন্য এদের কি বলা হয়? নলের ভেতর নল বলা হয়। এরা সাধারণত দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য
শুধুমাত্র একবার কেটে দুইটা পাশ তৈরি করা যায়, এদের দেহে কিউটিকল আবৃত। প্রশ্ন হচ্ছে কেন কিউটিকল আবৃত? কারণ এই সকল প্রাণীরা নরমালি ভেজা স্যাঁতস্যাঁতে স্থানে জন্মায় বা উৎপত্তি লাভ করে। তো যে সকল প্রাণী ভেজা স্যাঁতস্যাঁতে স্থানে উৎপত্তি বা জন্মায়, তো এই সকল প্রাণীদের বাহিরের দিকে একটা লিপিডের আবরণ থাকে, যেন তাদের চামড়া ভেদ করে ভেতরের দিকে কোনো প্রকার পানি ঢুকে যেতে না পারে। ঠিক আছে? কারণ তোমার অবিস্কম্বনিক চাপে তারতম্যের কারণে কি হয়, এই যে আমাদের বডিতে আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে তুমি যদি পানিতে হাত ডুবাই রাখো, তোমার হাতগুলো কিন্তু চুপসে যাবে, তাই না? চামড়া ভাঁজ খেয়ে যাবে। কেন? কারণ এই যে অবিস্কম্বনিক চাপের তারতম্যের কারণে কিন্তু আমাদের পানি আপ ডাউন করে। ঠিক আছে? তো এই জন্য বাইরে কি থাকে, কিউটিকল থাকে, যেন পানি ট্রান্সফার হতে না পারে, আর পরিবর্তন তো অসম্ভব। ওকে, শেষ। এই নেমাটোডা শেষ, তারপর যাবো মোলাস্কা। নেমাটোডা শেষ, নেমাটোডা পরে চলে যাবো মোলাস্কা। এতটুকু ক্লিয়ার কিনা? মুছে দিলাম। স্বর্ণাপদ্মা বলছে ক্লিয়ার, গুড। ওকে, এবার যাও মলাস্কা। এই আজকে মলাস্কা পর্যন্ত পড়াবো। পাটা ব্যানে উঠতেছে প্রচুর। আচ্ছা, মলাস্কা মনে রাখবো হচ্ছে মনোহর দিয়ে। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম প্রাণীদের নিয়ে তোমাদেরকে একটা মানে পিডিএফ এ বা স্লাইডে ক্লাস করাবো। তো চিন্তা করলাম আগের যে স্লাইডটা আছে ওটা যদি ডিরেক্ট আবার রিপিট করে ব্যাপারটা উইয়ার্ড লাগবে, তাই না? তো এই কারণে আমি ওই স্লাইডের ভিতরে এই প্রত্যেকটা প্রাণীর যে সেকশন করে এদের ভিতরে কি কি পাওয়া যায়, মানে অ্যানাটমি, এই অ্যানাটমির মাধ্যমে তোমাদের এগুলো বোঝাবো। ঠিক আছে? প্রাণীদেরকে, প্রাণীর নামও থাকবে, আবার একটা স্পেসিফিক প্রাণীর সেকশন করে তার ভিতরে কি কি আছে। এই যে তোমরা মনোহরের মতে পড়ো ম্যান্টল, এই ম্যান্টল আবরণটা কোনটা, কি, হ্যান্ড টেন, এগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো। বুঝতে পারছি? তা হিমোসিল জিনিসটা দেখতে কেমন, স্পঞ্জিসিল দেখতে কেমন, এগুলো হচ্ছে তোমাদের দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, মনে রাখবা ম্যান্টল। ম্যান্টলটা মূলত খোলক হিসেবে কাজ করে। খোলক, এবং এই ম্যান্টল থেকে খরিত পদার্থে খোলক গঠিত হয়। খোলক গঠিত হয়। এছাড়াও মতে মনে রাখে এদের দেহটা কি মাংস, মানে মাংস মানে কি এদের দেহটা অনেকটা পেশিময়। ঠিক আছে? তারপর যেহেতু এদের দেহটা মাংস, তার মাংস কি নরম, মতে মনে রাখবে এটা হচ্ছে নরম দেহ। কেমন? নরম দেহ। হতে মনে রাখবে এদের দেহ হচ্ছে হিমোসিল যুক্ত। হিমোসিল, হিমোসিল মানে কি রক্তপূর্ণ করে। ঠিক আছে? এই হিমোর সাথে আরো দু একটা ওয়ার্ড মনে রাখবে, কর্ণকালী দিয়ে তোমাদেরকে বুঝাই। হিমো দিয়ে মনে রাখবে এতে হিমোসায়ানিন নামক রঞ্জক। ঠিক আছে? হিমোসায়ানিন থাকে। ওকে, আর হচ্ছে অ্যামিবোসায়ানিন। এটা সাইডে লিখি অ্যামিবোসাইট। তারপর দিয়ে মনে রাখবা রেডুলা বা রেটিচিকা।
রেডুলা বা রেটিকুলার কি করে এটার কাজ হচ্ছে কাইটি নির্মিত করাতের মতো দেখতে এরা, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি মলাস্কা পরের প্রাণীদের কিছু বৈশিষ্ট্য, কি যে দেহের মেন্টাল আবরণ দ্বারা আবৃত, যেটা খোলক হিসেবে কাজ করে এবং মেন্টাল থেকে এক ধরনের পদার্থ ক্ষরণ হয়, ক্যালসিয়াম কার্বনেট টাইপের পদার্থ, যার কারণে খোলকটা তৈরি হয়। খোলকটা এই কারণে কিন্তু শক্ত হয়। তোমরা যদি শামুকের খোলকটা দেখো, এটা কিন্তু পুরোটাই ম্যাক্সিমাম অংশ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, চুনা পাথর দিয়ে তৈরি, ঠিক আছে। চুনা পাথরটা কিন্তু এই মেন্টাল থেকে ক্ষয়িত হয়, ক্ষয়িত হয়ে ওই খোলকটা তৈরি করছে। এবং তার দেহটা কি মাংস দেহ, যেহেতু মাংস দেহ এই জন্য নরম দেহি, মানে নরম। তারপর হতে বড় ব্যাধি হিমোসিলটাকে হিমোসিলের সাথে কানেক্টেড, হিমোসায়ানিন। হিমোসিলটা কি রক্তপূর্ণ গহ্বর। দেখো সিল মানে কি গহ্বর না, আমরা পড়ছি। আর হিম মানে কি রক্ত, তাহলে রক্তপূর্ণ গহ্বরকে আমরা কি করি, হিমোসিল করি। আর হিমোসায়ানিন কি, এই বলেন সায়ানিন মানে কি নীল, আর হিমো মানে কি রক্ত, তাহলে নীল বর্ণের রক্ত। তাহলে আমাদের মলাস্কা পর প্রাণীদের দেহে কিন্তু দুই ধরনের রক্ত আছে, একটা হচ্ছে লাল রক্ত, একটা কি নীল রক্ত, ঠিক কিনা। এটা লাল রক্ত, একটা কি নীল রক্ত। লাল রক্তটা হচ্ছে হিমোসিল আর নীল রক্তটা কি হিমোসায়ানিন, ক্লিয়ার। আর থাকে অ্যামিবোসাইট টাইপের কোষ থাকে, যেগুলা অ্যামিবা নাকি অ্যামিবাসাইট মানে কি কোষ, অর্থাৎ অ্যামিবার মতো দেখতে কিছু অনির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট কোষ, এদেরকে বলে আমরা অ্যামিবোসাইট, যেগুলো কোথায় থাকে এই মলাস্কা পর প্রাণীদের দেহে থাকে। তারপর রেডুলা বা রেতিজিহ্বা থাকে, করাতের মতো জিহ্বাগুলো, যেগুলো কি করে, সেগুলো হচ্ছে কাইটিন নির্মিত, ঠিক আছে। কি নির্মিত, কাইটিন নির্মিত, ঠিক আছে। কাইটিন নির্মিত হওয়া এগুলো কি অনেকটা শক্তর মতো, মানে তীক্ষ্ণ করাতের মতো ধার হয়ে থাকে, ঠিক আছে। এগুলো যে কাটতে ব্যবহৃত হয় এই জিহ্বাটা, বুঝলাম। তো এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি ভাবে পড়াশোনা। তো আমাকে একটু জানাও সবার কাছে ক্লিয়ার কিনা। আচ্ছা ভাইয়া, বোটানির ফার্স্ট চ্যাপ্টার বলছিলেন যে বই দাগায় দিবেন, কবে দিবেন? আচ্ছা, বই দাগায় দেবো বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, বই দাগায় দেবো বলছিলাম, ভালো কথা মনে করছো। আমার তো এক্সাম শেষ, তাহলে আমি আমার কাছে বোটানির যে বইটা আছে, বইটাকে আমি দাগানো শুরু করবো না, ঠিক আছে। শুরু করে তারপর আশা করি এক সপ্তাহের মধ্যে তোমাদের কাছে বইটা দিয়ে দেবো, বুঝতে পারছি। বই দিয়ে দেবো বলতে তোমরা অফলাইনে গিয়ে আমার সামনে বসে থাকবে, ঠিক আছে। মানে কারো বাসায় দিয়ে দেওয়া যাবে না। কালার ঠালা নিয়ে আসবা, বলে দেবো কি কি কালার দিয়ে দাগাবা। কালার ঠালা নিয়ে আসবে, একবার সিকিউ যা আছে সব এখানে দাগানো থাকবে। বুঝি যে এই টপিক থেকে সিকিউ আসবে, এতটুকু করবা, বুঝতে পারছি। ওকে, যেমন ক্লোরোপ্লাস্টের গঠন এনতে এতটুকু, বুঝতে পারছি। এভাবে দাগায় রাখবো, ক্লিয়ার। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আমি আমার মতো দাগাবো, আমাকে একটা সপ্তাহ টাইম দেবো। আমি দাগানোর পরে বা এটা কমপ্লিট করার পরে তারপর কোচিং এ রেখে দেবো। তোমরা আমি যখন ক্লাসে থাকি তোমাদের টাইম দিয়ে দেবো, এতটা থেকে এতটার মধ্যে আসতে হবে, আইসা দাগায় চলে যাবো, শেষ, ঠিক আছে। এবার আমাকে বলো যে আজকে যতটুকু পড়েছে এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, ক খ প্রশ্নগুলা আমার মতে ক খ প্রশ্নগুলা এখান থেকে করলে বেটার হয়। যে লেকচার সিরিজ বা ইসে দেখবা বইয়ের চ্যাপ্টারের শেষের দিকে কিছু প্রশ্ন আছে, ক খ গুলা ওগুলো পড়লেই তো হবে, তাই না। আর যদি কেউ সাজেশন দেয় ওই জায়গাতেই সাজেশন দিয়ে দেয়, বুঝতে পারছি। মানে কেউ নিজে থেকে খুব একটা বেশি দেয় না, আমি তোমাদেরকে বলে দিলাম, বুঝতে পারছি। যদি কোনো টিচার সাজেশন সলিউশন দেয় ওইখান থেকেই দেয় ম্যাক্সিমাম, এই নতুন দু একটা প্রশ্ন অ্যাড করে দেয়, বুঝতে পারছি। তো এই জন্য আমি মনে করো ওই সাজেশন দিই না, কি দরকার, বইতে আছে তোমার বই থেকে পড়ে নাও, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন তো না বুঝে আমাকে জিজ্ঞেস করো যে ভাই ওইটা কি, বুঝাই দেবে। যাই হোক, এবার আচ্ছা তাড়াতাড়ি দিয়ে পারি না, পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পিক তুলে দেবো। আচ্ছা ঠিক আছে, পিক তুলে দেবো না, কোথায় আছে এটা খুঁজতে হবে, ভিতরে রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি পিক তুলে দিচ্ছি। তোমরা এই ফাঁকে একটু প্রেজেন্টটা দিয়ে দাও যারা যারা ক্লাস করছো।
এই প্রেজেন্ট প্রেজেন্ট প্রেজেন্ট। ও আচ্ছা, এই খবর। আচ্ছা স্বর্ণা, তোমার অ্যান্সারটা আমি একটু পড়ে দিই, এদের প্রেজেন্ট একটু দিয়ে দিই। অফিসে হয় কই, প্রেজেন্ট নাই নাকি? ব্যাকআপ পর কই, কেউ তো প্রেজেন্ট নাই। আচ্ছা, বায়োলজি মনে রাখতে পারো না, করলে ভুলে যাও, ঠিক আছে? মজার ব্যাপার বলি স্যারেরা, আমি নিজেও বায়োলজি মনে রাখতে পারি না, মানে তোমাদের পড়াইতে পড়াইতে আমার অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এমনি মনে থাকে। তাও দেখছো না, এই যদি লেখার সময় কত কেনার বেনের করছি, মাথাতে বাইরে হয় না, কি আছে বলে, ঠিক আছে? এত পড়ানোর পরেও আমি ভুলে যাই। তোমরা তো স্টুডেন্ট মানুষ, এমনিতেই তো ভুলে যাবে, তাই না? এটাই তো স্বাভাবিক। একটা ব্যাপার হচ্ছে কি, যে তুমি যে জিনিস ভুলে যাবা মনে রাখবা, তাহলে তোমার মানে কি বলে এটাকে, তোমার যে পড়া হইতাছে এটা তুমি বুঝতে পারতেছো যে না, তুমি যে ভুলে গেছো এটা তুমি বুঝতে পারতো যে না আমি ভুলে গেছি। এই ব্যাপারটা যখন তুমি বুঝতে পারবা, রিয়েলাইজ করতে পারবা, দেখবা তখনই তোমার পড়া হবে। বুঝো না এই ব্যাপারটা? আচ্ছা একটু বুঝাই দিই। ধরো তুমি একটা প্রশ্ন পড়লা, সাপোজ ধরো তুমি মলাস্কা পরের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো পড়লা, পড়ার পরে তুমি দেখলা যে 2 দিন পর বা 3 দিন পর ভুলে গেছে। কেমনে? পরীক্ষা আইসে তুমি ভুলে গেছো। এখন যদি এই জিনিসটা ভুলে যাও, তোমার মধ্যে অবশ্যই রিয়েলাইজেশন আসবে যে এই ব্যাপার আমি 2 দিন আগে পড়ছি, ভুলে গেলাম কেমনে। দেখি তো ব্যাপারটা কি হয়েছে, দেখলাম ওই যে তুমি নিজের চাহিদা থেকে যখন তুমি জিনিসটাকে দেখবা, ঠিক আছে, ওই জিনিসটা দেখবা। এবার বুঝছেন কনসেপ্টটা? যে আমরা যদি নর্মালি কোনো কিছু করি বা নর্মালি কোনো কিছু করি, দেখবা সব কিছু বুঝলে খেয়াল লেখা। বা যখন তুমি তোমার চাহিদা অনুসারে তুমি যখন পড়বা, পরীক্ষার আগের দিন রাতে আমাদের ব্রেন যেমন কাজ করে, সারা বছরকে আমরা কাজ করে, অবশ্যই করে না। কারণ পরীক্ষার আগের দিন রাতে কেন কাজ করে? তোমার দরকার, পড়াটা তোমার দরকার, পরীক্ষায় ভালো রেজাল্টটা দরকার, তাই না? সো ওইটাই হচ্ছে সিস্টেম। তোমার যখন মানে চাইবা যে না আমার লাগবে, পড়তে লাগবে, পড়তে হবে, মনে রাখতে হবে, যখন তুমি নিজ থেকে চাইবা, তোমার সাবকনশিয়াস মাইন্ড যখন চাবে, এই চাওয়াটার মাধ্যমেই তুমি কি পড়াটা বুঝাই ফেলতে পারবা। বাট যতক্ষণ পর্যন্ত তুমি যদি এভাবে টেনশন করো, আরে আমার পড়া হইতেছে না, হ্যান ত্যান, এগুলা করলে জীবনেও পড়া যাবে। সত্যি কথা, যেটা পড়বো ওটাও ভুলে যাবে, ঠিক আছে? তার মানে ওই কি, তোমাকে আগে নিজের চাইতে হবে, না পড়তে হবে, যাই হোক পড়তে হবে, রিল্যাক্স মুডে পড়বো। রিল্যাক্স মুড বুঝো? বাইরে যা মন চায় তাই বাইরে পারমাণবিক বোমা পড়লেও আমার তাকানোর দরকার নেই, ঠিক আছে? আমি আমার মতো করে পড়ি। ভূমিকম্প হইতেছে, খাট নড়তেছে, মানে সবকিছুই নড়তেছে, ঠিক আছে? তো নড়তেছে, ওকে, তো যা হচ্ছে হইতে আমার ভূমিকম্প হইলে আমি দৌড় দিলেও মরবো, না দৌড় দিলেও মরবো, ঠিক আছে? এর চেয়ে ভালো পড়লেই মরি, ঠিক আছে? যাক, ফান করলাম ব্যাপারটা। তো যেটা তোমাদের বলতেছি, বায়োলজি মনে থাকে না, এটার মেইন রিজন হচ্ছে তোমরা প্রথম থেকে মাথার মধ্যে ঢুকায় রাখছো বায়োলজি মুখস্থের জিনিস। যারা একবারে আচ্ছা ঠিক আছে, না ফোন আসে নাই তো। কোথায় ছিলাম যেন? যারা আমাদের কমেন্ট গুলাকে একটু পড়ি। আচ্ছা, রেগুলার বইটা নিয়ে 30 মিনিট করে বসবা, আর বইয়ের পাতা উল্টাবা, আর ইম্পর্টেন্ট লাইনগুলা 2বার করে পড়বা।
সবই ইম্পর্টেন্ট লাইন লাগে আমার কাছে, তাই না? তাও আবার করতে হয়, এইটাই দুনিয়ার নিয়ম। মেন্টালিটি নিয়ে বসে করিও বা ভুলে যাও। জি ভাই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মেনটা, আচ্ছা আরেকটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি যে তুমি যদি একবারে মেন্টালি, ফিজিক্যালি, ঠিক আছে, আবার কি কি আছে, ইমোশনালি বলো, যেমনি বলো, যখন তুমি প্রিপেয়ার হয়ে বসবা তোমার জীবনেও পড়ে, ঠিক আছে? তুমি একবার প্রিপেয়ার হয়ে বসলা, কিছু এক্সেপশনাল কেস বাদে, মানে কিছু আছে এক্সেপশনাল, মানে আমি একটা স্টুডেন্ট পড়াই, তোমাদেরই বান্ধবী, ঠিক আছে, তো এরা আমি বায়োলজি পড়াই বাসায় গিয়ে, তো এ হচ্ছে যদি বলে যে আমি মানে পড়বো, মানে রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত পড়তে পারে, ঠিক আছে, এরা হচ্ছে এক্সেপশনাল কেস, এরা এই জায়গায় আসবে। তো এরা বাদে আমরা নর্মাল যারা আছি, ঠিক আছে, তুমি আমি আমরা যারা আছি, যারা মনে করো যে ছোটবেলা থেকে চিন্তা করে দেখো তো, মানে নর্মাল যারা, তাদের কথা বলতেছি, যে তুমি আজ পর্যন্ত যেটা প্ল্যান করে আগাইছো, না ভাই আজকে আমি 2 ঘন্টা পড়বো, আজকে আমি 4 ঘন্টা পড়বো, 5 ঘন্টা পড়বো, উড়ে মানে মানে পড়ে একবারে বইটা উল্টে ভালো, ঠিক আছে, দেখবা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টা পড়তে পারবা, দেখবা তেমন নাই, এনার্জি নেই, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে এটা বলি যে যখন ইচ্ছা হবে তখনই বইলে বলতাম, ম্যাথ করতে ইচ্ছা হইতেছে ম্যাথ করতে, ঠিক আছে, বায়োলজি পড়তে ইচ্ছা করতেছে, এটা তো ইচ্ছা হওয়ার কথা না, তাই না? বাট ইচ্ছা হবে যদি তুমি বায়োলজিকে বায়োলজির মতো না হয় বা অন্য কিছু হবে। আই থিঙ্ক ইউ ক্যান, মানে বুঝতে পারছো আমি যেরকমটা চিন্তা করি ওরকম ভাবে যদি তোমরা চিন্তা ভাবনা করো, মজা নিয়ে পড়ো, ঠিক আছে, পড়বা মজা করে, গলার টিউন চেঞ্জ করে পড়বা, ঠিক আছে, দেখবো মজা পাইবা, একটু অন্যরকম সুরে, অন্যরকম ছন্দে, বুঝো নাই, অন্যরকম সুর দিয়া, ছন্দ দিয়া, ঠিক আছে, পড়বা, দেখবা মজা পাইবা, মজাও পাইবা পড়তে, আবার মনে করো যে ফানও হইবে, ঠিক আছে, অ্যাটলিস্ট বোরিং লাগবে না, বুঝতে পারছি? অনেকে বলে বোরিংনেস কাটানোর জন্য মুখের মধ্যে চিংগাম খায়া খেয়া ইন করা, দরকার নেই, তুমি তোমার মতো করে এনজয় করো না, তাইলেই তো হয়, ঠিক আছে? জি ভাইয়া, 1 আওয়ার পড়লেই কোমরে ব্যায়াম করবা, বুঝছো, নাড়বা, মানে নাড়া সাড়ে ব্যায়াম করবা, দিনে হার্ডেস্ট একটা সাবজেক্ট। হ্যাঁ প্রান্ত ভাই, আমি বুঝতেছি, মানে বুঝতেছি বলতে এই কয়েকদিন আমি বুঝ যাইছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দেওয়ার পর থার্ড ইয়ার যখন পরীক্ষা দিলাম তখন বুঝতেছি মানে কোন লেভেলের হার্ড, প্লাস পরীক্ষার আগের দিন আর পরীক্ষার দিন পরীক্ষা দেওয়াটা আরো বেশি হার্ড। পড়া সুন্দর মতো, বাসায় থাকলে সুন্দর মতো পড়ি, হ্যাঁ বুঝছি 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 বুঝছি, পরীক্ষা হলে গিয়ে দেখ কি জানি আসছিল ব্যাটাটার নাম, সায়েন্স মানে বিজ্ঞানীর নামই ভুলে দেখে, সাল তো দূরে থাকে, ঠিক আছে, নামই ভুলে দেখে, বুঝছো, টনিক টনিক কি যেন একটা আসছিল, টোটল না কি যেন একটা নাম আসছিল, ঠিক আছে, ওটা টনিক দিয়ে মনে রাখছিলাম। যাই হোক, সেরকম তুমি চাইলে মানে বিজ্ঞানীদের নাম মনে থাকে না, তুমি তোমার মতো করে একটা নাম তারে দাও, ঠিক আছে, মানে যেমন করো তার নাম হচ্ছে কি যেন ছিল, যদিও ভুলে গেছি, অনেক আগে পড়ছিলাম, তো অনেক আগের পরীক্ষা, টটল না এরকম একটা নাম ছিল, টটল, তো ওটার আমি নাম দিচ্ছি টনিক, তো টনিক কইলে আমার যে টটল নামটা চলে আসে, বুঝতে পারছি? তো এইভাবে হচ্ছে আমি মানে জিনিসগুলোকে মনে রাখতে পারি, বুঝতে পারলাম? তো এইভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো নিজেদের মতো করে। আমি ওই সিটি এক্সামে সায়েন্টিস্টের নাম লিখছি, হ্যাঁ এগুলো সেম, ঠিক আছে। যাই হোক, অনেক কথাবার্তা বলছি, ঠিক আছে, আবার হারিয়ে একটু পেয়ে গেছি, বাহ মজার কথা হয়েছে। যাই হোক, তোমাদের এক পাইয়া আমি খুবই ধন্য। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা মোটামুটি ভাবে এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থেকো, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই।